রয়েছো যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। একজন কিশোর দৌড়াতে দৌড়াতে মির্জা বাড়ির ফটকের সামনে এসে হাঁপাতে লাগলো। দারোয়ান তাকে থামানোর আগেই ছেলেটা চিৎকার করে উঠল। ছোট সাহেব, তালুকদারের লোকজন কাশিম কাকার জমি দখল করতেছে। রুবেল ছেলেটাকে ধরে পানি দিল। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলো মির্জা সওদাগর। সাদা পাঞ্জাবি, কালো ঘড়ি, মুখে সেই চিরচেনা শান্ত ভাব। কাশেম চাচা এখন কোথায়? পশ্চিম বিলের পাশে কাশিম চাচারের মারতাছে। মির্জা এক সেকেন্ড দেরি করলো না। রুবেল, গাড়ি বের করে আসিফকে খবর দাও। এদিকে বদরু মামা আগের মতোই নরুর দোকানে বসে চা খাচ্ছে। মামা শুনছেন, আবার মারামারি লাগছে। বদরু মামা চায় ফু দিয়ে বললেন, মারামারি না রে, বিচার শুরু হয়েছে। সবাই অবাক হয়ে তাকায়া তার দিকে। তিনি আবার বললেন, আর যে পোলা প্রথমবার গ্রামের মানুষের বাঁচাইতে যাইতেছে, ওই পোলারে আর কেউ শুধু জমিদারের নাতি কইব না। পশ্চিম বিল, বড় একটা জমির মাঝখানে কাশেম আলী মাটিতে পড়ে আছে। তার মাথা ফেটে রক্ত ঝরছে। পাশে তার স্ত্রী কাঁদছে। তালুকদারের ৫-৬ জন লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। তাদের নেতা গর্জে উঠে বলল, এই জমি এখন তালুকদার সাহেবের, বেশি কথা বললে ঘরও জ্বালাইয়া দিমু। ঠিক তখনই ধুম করে এক শব্দ। কালো গাড়ি এসে ধুলোয় ঝড় তুলে থামলো। সবাই তাকিয়ে রইল। ধীরে ধীরে দরজা খুলে নামলো মির্জা সওদাগর, তার পেছনে আসিফ আর রুবেল। চারিদিকে এক মুহূর্তের নীরবতা। লোকগুলোর নেতা ঠোঁট বাঁকিয়ে বলল, ও শহরের সাহেব আইসেন। মির্জা কাশেম আলীর পাশে হাঁটু গেড়ে বসল। নিজের রুমাল বের করে তার মাথার রক্ত মুছতে লাগলো। তারপর খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো, চাচা, জমির সব কাগজপত্র আছে? কাশেম কাপা হাতে ঘরের দিকে ইশারা করলেন। তারপর বললেন, আস্তে বাবা, সব আস্তে। মির্জা উঠে দাঁড়ালো, লোকগুলোর দিকে তাকালো, তারপর বলল, যদি কাগজ থাকে তাহলে জমি দখল করার অধিকার আপনাদের কে দিয়েছে? অধিকার? আমরা অধিকার নিয়ে চলি না, আমরা শক্তি নিয়ে চলি। আশেপাশে লোকজন এসে দাঁড়িয়ে ফিসফিস করলো। এই রে শুরু হলো। লোকটা লাঠি ঘুরিয়ে মির্জার দিকে এগিয়ে এলো। ছোট সাহেব না হইলে কথাটা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা শব্দ হলো। লাঠিটা মির্জার হাতে থেমে গেল। এক টানে সে লাঠিটা কেড়ে নিল। পুরো মাঠ স্তব্ধ। মির্জার গলায় কোনো চিৎকার নেই, শুধু ঠান্ডা একটা স্বর। আমি জীবনে 2 রকমের মানুষকে ক্ষমা করি না। 1, যে মিথ্যে বলে। 2, যে দুর্বল মানুষের উপর হাত তোলে। লোকটা ঝাঁপিয়ে পড়তেই মির্জার এক ধাক্কায় সে কাদায় পড়ে গেল। আসিফ মাথা নেড়ে বলল, আহারে, সকাল সকাল কাদার মধ্যে গোসল, ভুল জায়গায় লাগতে এসেছিস তোরা। চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক হাসি চেপে রাখতে পারল না। লোকগুলো এবার একসঙ্গে এগিয়ে এলো। ঠিক তখনই দূর থেকে পুলিশের জিপের সাইরেন শোনা গেল। কেউ এক পাও নড়বেন না, সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে থাকেন। তালুকদারের লোকেরা একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। পাশের রাস্তা দিয়ে মেহেরিমা ও সুরাইয়া কলেজের এক শিক্ষিকার বাড়িতে যাচ্ছিল। ভিড় দেখে দুজনেই এগিয়ে এলো। সুরাইয়া অবাক হয়ে বলল, দেখ মিহু, ওখানে অনেক মানুষের ভিড়, কিছু একটা তো হয়েছে। আরে এখানে এত মানুষ কেন? সত্যি তো, কি হয়েছে চল তো দেখি। ভিড় সরতেই মেহেরিমার চোখ পড়ল মির্জা কাশেম চাচার কাঁধে হাত রেখে বলল, চাচা, ভয় পাবেন না। আপনার জমিতে কেউ হাত দিতে পারবে না যতদিন আমি আছি। অন্যায় হতে দিব না। কাশেম আলীর চোখে পানি। তিনি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আজ তোমার বাপ বেঁচে থাকলে তোমারই নিয়ে গর্ব করতো। মির্জার মুখ এক মুহূর্তের জন্য থেমে গেল। তার বাবার কথা শুনলে আজও তার বুকটা কেঁপে ওঠে। দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল মেহেরিমা। সে মনে মনে নিচু স্বরে বলে,
এই মানুষটা তাহলে আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা না। কি জানি বলেছিলি তুই? অহংকারী, গভীর, আরও কত কি। এখন কি হলো? মেহেরিমা সুরাইয়ার দিকে তাকিয়ে তাকে চোখ রাঙালো। চুপ করলি তুই? সারাক্ষণ শুধু বেশি কথা বলা। সুরাইয়া হেসে চলে গেল। ঠিক তখনই দূরে থেকে একটা আম গাছের আড়াল থেকে একজন অচেনা লোক ক্যামেরা দিয়ে মির্জার ছবি তুললো। তারপর মোবাইলে একটা মেসেজ পাঠালো। টার্গেট গ্রামের মানুষের বিশ্বাস জিতে নিচ্ছে, দ্রুত দ্বিতীয় পরিকল্পনা শুরু করতে হবে। লোকটাকে, সে কার হয়ে কাজ করছে আর কেন সে মির্জার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে সেটা আমরা গল্পেই জানতে পারবো। পশ্চিম বিলের ঘটনা শেষ হতে হতে দুপুর গড়িয়ে গেল। গ্রামের মানুষ একে একে মির্জা সওদাগরকে ঘিরে ধরলো। কেউ সালাম করছে, কেউ দোয়া দিচ্ছে। কাশেম আলীর স্ত্রীর চোখ মুছতে মুছতে বলল, চাচি, আমি কোনো উপকার করিনি। নিজের গ্রামের মানুষের জন্য দাঁড়ানোটা আমার দায়িত্ব। পাশে দাঁড়িয়ে থাকা বদ্রু মামা গলা খাকারি দিলেন। এই যে এত দোয়া একদিনে দিও না, বেশি দোয়া পাইলে পোলাটার মাথা বিগড়াইয়া যাইব। সবাই হো করে হেসে উঠল। পাশ থেকে মির্জা হেসে বলল, মামা, আমার মাথা যদি বড় হয় তাহলে আমি সেই বড় মাথা দিয়েই আরো বেশি বেশি কাজ করতে পারবো। পুরো মাঠ আবার হাসিতে ফেটে পড়ল। আসিফ পাশে থেকে ফিসফিস করে বলল, মামা, আমাদের মির্জারে এখন একটা বিয়ে করাই দেওয়া উচিত। ওর জন্য একটা পাত্রী খুঁজেন। বদ্রু মামা একটা রহস্যময় হাসি দিয়ে বললেন, পাত্রী তো গ্রামে আছে, শুধু দুজনে এখনো বুঝতে পারে নাই। মেহেরিমা দূরে দাঁড়িয়ে কথাটা শুনে ভ্রু কুঁচকালো। এই বদ্রু চাচা কি বলতে চাইছে? সুরাইয়া মেহেরিমার দিকে তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিল। মামা কি বললো শুনেছিস? আমি মনে হয় কিছুটা বুঝেছি। মেহেরিমা সুরাইয়ার দিকে তাকিয়ে চোখ রাঙালো, বলল, এই মেয়ে চুপ কর, একদম চুপ। বিকেলে বাড়িতে ফিরে সবাই উঠোনে বসে আছে। সাবিহা বেগম রান্নাঘর থেকে গরম গরম পিঠা নিয়ে এলেন। আসিফ পিঠার প্লেট দেখে বলে উঠল, খালাম্মা, প্রথমে আমাকে দেন। আমি কিন্তু এ বাড়ির অতিথি। তুই অতিথি না, তুই এবারের ছেলে, তাই সবার শেষে পাবি। রুবেল হেসে উঠল। আসিফের দিকে তাকিয়ে বলল, এইবার বুঝছেন তো আপনি কে? আসিফ নাটকীয় মুখ করে বলে উঠে, এই বাড়িতে আমার কোনো সম্মান নাই। ঠিক তখনই মির্জা নিজের প্লেটটা আসিফের দিকে বাড়িয়ে দিল। অত নাটক না করে নে আমরাটা খা। দোস্ত, তুই না থাকলে আমি এতদিন না খেয়ে মরে যেতাম। তুই বেশি বেশি নাটক করিস না। পুরো উঠোনে হাসিতে ভরে গেল। দূরে দাঁড়িয়ে মোশাররফ কাকা মনে মনে বললেন, এই হাসিটা অনেক বছর পর ফিরে এলো এই বাড়িতে। মেহরিমা নিজের ঘরের বারান্দায় বসে বই পড়ার চেষ্টা করছে, কিন্তু বারবার মন অন্যদিকে চলে যাচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠছে মির্জার সেই কথাটা, যতদিন আমি বেঁচে আছি অন্যায় হতে দিব না এই গ্রামে। সে বিরক্ত হয়ে বই বন্ধ করে দিল। ঠিক তখনই সুরাইয়া 2 গ্লাস শরবত নিয়ে এলো। একটা মেহরিমার দিকে এগিয়ে দিয়ে বলল, বুঝতে পেরেছি, তোর মাথা নষ্ট হয়েছে, নে শরবত খা, মাথা ঠিক কর। মেহরিমা শরবতের গ্লাসটা হাতে নিয়ে বলল, তুই এত হাসছিস কেন? আজকে একটা জিনিস খেয়াল করেছি। কি এমন জিনিস খেয়াল করেছিস যে তোর বারবার হাসি পাচ্ছে? তুই আজকে 3 বার মির্জা সওদাগরের দিকে তাকিয়েছিস। মেহরিমা প্রায় লাফিয়ে উঠল। কি বলছিস? আমি? গুনে গুনে 3 বার। তুই কি পাগল হয়েছিস? না না, 4 বারও হতে পারে। কথাটা বলে একটা বালিশ ছুঁড়ে মারতে সুরাইয়া হেসে দৌড় দিল। পুরো রুম জুড়ে শুরু হলো দৌড়াদৌড়ি। শারমিন চৌধুরী রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, এই যে তোরা দুইটা কি বড় হয়েছিস না এখনো ছোটই আছিস? একসঙ্গে দুজনেই হেসে উঠল। রাতে নেমেছে তালুকদার বাড়ি দোতলা ঘরে বসে আছে সাব্বির। তার সামনে গ্রামের একটা বড় মানচিত্র। সে লাল কালি দিয়ে কয়েকটা জায়গায় গোল গোল দাগ দিল। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলেন তার বাবা রাশেদ তালুকদার। গম্ভীর কণ্ঠে বললেন, আজকের খবর শুনলাম। সাব্বির মাথা নিচু করে বাবার দিকে তাকিয়ে বলল, ভুল হয়ে গেছে আব্বা। রাশেদ ঠান্ডা চোখে তাকিয়ে বললেন, না,
ভুল না, তুই ওরে ছোট ভাবছিস, এটাই তোর ভুল। তিনি জানলার বাইরে তাকালেন। দূরে মির্জা বাড়ির আলো দেখা যাচ্ছে। ওর বাপও মানুষের মন্দির ছিল। তারপর তিনি বাকিটা বললেন না, শুধু ধীরে ধীরে ঠোঁটে একটা কঠিন হাসি ফুটে উঠল। এবার মানুষের মন দিয়েই ওরে হারাইতে হইব। সাব্বির অবাক হয়ে তাকালেন। কিভাবে? রাশেদ বললেন, যে মেয়েটার সঙ্গে আজকে বারবার ওর দেখা হয়েছিল, সেই মেয়েটারে ব্যবহার করলেই হবে। সাব্বিরের চোখ বড় হয়ে গেল। তার মানে মেহেরিমা? রাশেদ শুধু মাথা নাড়লেন। তিনি জানেন না ভাগ্যের খেলায় যে মানুষকে তারা অস্ত্র বানাতে চাইছে, সেই মানুষটা একদিন তাদের সবচেয়ে বড় বিপদ হয়ে উঠবে। আষাঢ়ের সকাল, আকাশে কালো মেঘ জমেছে, বাতাসে কাঁচা মাটির গন্ধ। মোহনপুর গ্রামের মানুষ জানে এই মেঘ একবার নামলে ঘন্টার পর ঘন্টা থামবে না। চায়ের দোকানে বদরু মামা বসে আছেন। নুরু গরম চা এগিয়ে দিতে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আজকে শুধু বৃষ্টি হবে না, দুইটা জেদি মানুষের জেদও ভিজবে। মামা, আপনি আবার শুরু করলেন? বদরু মামা রহস্যময় হাসি হাসলেন, তারপর বললেন, আমি কিছু কই নাই রে, বাতাসে খবর দিয়া যায়। তার কথা শুনে সবাই আবার হেসে উঠল। মেহেরিমা বারান্দায় দাঁড়িয়ে আছে। আজকে তার পাশের গ্রামের রওশন খালার বাড়িতে যেতে হবে। খালার শরীরটা ভালো না। শারমিন চৌধুরী বললেন, মা, আকাশটা ভালো না, আজকে যেতে হবে না, কাল যাস। আম্মু, কথা দিয়েছি তো, যেতেই হবে। সুরাইয়া সঙ্গে সঙ্গে বলল, আমি তো আছি সাথে। না, তুই থাক, আমি একাই যাব। সুরাইয়া অবাক হয়ে মেহেরিমার মুখের দিকে তাকিয়ে বলে, আমি থাকবো মানে? আমি গেলে অন্তত দুজনের পথ ভুলবো না। দুজনের কথায় আবার হাসির রোল পড়ে গেল। শেষ পর্যন্ত দুইজনেই বেরিয়ে পড়ল। এদিকে মির্জার উঠোনে কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলছে। একজন বৃদ্ধ বললেন, দাদা, আমাদের ওই খালটাতে বাসে যে সাঁকোটা ছিল ওইটা ভেঙে গিয়েছে, কেউ ঠিক করে না। কতদিন হয়েছে? প্রায় 6 মাস হইয়া গেছে। আমি আজ বিকেলের মধ্যেই লোক পাঠাচ্ছি। স্যার, আপনি নিজে যাবেন? কাগজে সই করে কোনো উন্নয়ন হয় না, নিজের চোখে সবকিছু দেখতে হয় আগে। হঠাৎ করেই বজ্রপাত, আকাশে গর্জন, তারপর ঝুমঝুম বৃষ্টি শুরু। কয়েক মিনিটের মধ্যেই কাঁচা রাস্তায় কাদায় ভরে গেল। মেহেরিমা আর সুরাইয়া একটি বড় বট গাছের নিচে দাঁড়িয়ে আছে। সুরাইয়া মুখ বাঁকিয়ে বলল, দেখেছিস, খালাম্মার কথা শুনলি না? এখন কি অবস্থা? এই বৃষ্টি আমার ভালো লাগে। আমার লাগে না, বৃষ্টিতে ভিজলে চুল নষ্ট হয়। এই, তোর কি আর কোনো কাজ নেই? তুই শুধু চুল নিয়ে চিন্তা করতে হবে। বৃষ্টি একটু কমতেই তারা খালের কাছে পৌঁছালো। খালের অবস্থা দেখে দুজনেই থমকে গেল। বাঁশের সাঁকোটার মাঝখান থেকে নুয়ে পড়েছে। আমি এটার উপর দিয়ে যাব না। মেহেরিমা চারপাশে তাকিয়ে দেখলো যাওয়ার অন্য কোনো রাস্তা নেই। ধীরে ধীরে গেলে কিছুই হবে না। এ কথা বলেই সে সাবধানে পা বাড়ালো। এক পা দুপা ঠিক মাঝখানে পৌঁছাতেই সাঁকোটা কড়মড় করে নড়ে উঠল। একটা বাঁশ ভেঙে গেল। দূর থেকে সুরাইয়া মেহু বলে চিৎকার করে উঠল। মেহেরিমা পা পিছলে খালের স্রোতে পড়ে গেল। সুরাইয়া চিৎকার করতে লাগলো, মেহু, মেহু, তুই কই? ওপাশের রাস্তা দিয়ে জিপে করে আসছিল মির্জা, আসিফ আর রুবেল। চিৎকার শুনে মির্জা এক মুহূর্তেও দেরি করলো না। তাকিয়ে দেখলো সুরাইয়া মেহু মেহু করে চিৎকার করছে। মির্জা সেখানে এসে এই অবস্থা দেখে চিৎকার করলো, রুবেল, তাড়াতাড়ি দড়ি নিয়ে আয়। বৃষ্টির মধ্যে দৌড়ে গিয়ে খালে ঝাঁপ দিল মির্জা। পানির স্রোত খুব বেশি না হলেও কাদা আর শ্যাওলার পিচ্ছিল। মেহেরিমা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। মির্জা তার কাছে পৌঁছে বলল, আপনার হাতটা আমার হাতে দিন। আমি পারবো না। ঠিক তখনই স্রোতে আবার তার পা পিছলে গেল। মির্জা আর কোনো কথা না বলে তার হাতটা শক্ত করে ধরে ফেলল। এক টানে নিজের দিকে নিয়ে এলো। কয়েক মুহূর্ত দুজন একদম কাছাকাছি।
মির্জার এক টানে মেহেরিমা তার বুকের মধ্যে এসে পড়ল। বৃষ্টির ফোঁটা দুজনের মুখে পড়ছে। মেহেরিমা প্রথমবার মির্জার দিকে এতক্ষণ তাকিয়ে রইল। চোখ দুটো কঠিন, কিন্তু ভেতরে অদ্ভুত শান্ত। মির্জা নিচু গলায় বলল, জেদ সবসময় সব জায়গায় ভালো না। মেহেরিমা ভিজে চুল সরিয়ে বলল, আপনারও তো জেদ কম না। মির্জা ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, ঠিক বলেছেন, আমার জেদটা বরাবরই একটু বেশি। এই প্রথম তাদের কথায় কোনো ঝগড়া ছিল না। ঝগড়া ছাড়া শেষ হলো বাক্য। আসিফ দড়ি নিয়ে দাঁড়িয়ে চিৎকার করছে, এই মির্জা, তোদের রোমান্টিকতা শেষ হলে উপরে উঠবি নাকি? রুবেল হেসে ফেলল। সুরাইয়া সঙ্গে সঙ্গে বলল, এই, আপনার বন্ধু কি সবসময় এমন? আসিফ সুরাইয়ার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলল, আমি আর আমার বন্ধু গ্রামের সবচেয়ে হ্যান্ডসাম যুবক। হ্যান্ডসাম না, বেশি কথা বলা। আসিফ নাটকীয় ভঙ্গিতে বুক চেপে বলল, আহারে, এমনভাবে বলতে নেই। সুরাইয়া মুখ ফিরিয়ে হাসি চাপিয়ে রাখল। মির্জা যখন মেহেরিমাকে নিয়ে খাল থেকে উঠে আসছে, দূরে ঝোপের আড়াল থেকে একজন তাদের ভিডিও করছে। সে ফোনে বলল, ওপাশ থেকে রাশেদ তালুকদার গলা ভেসে এলো, তাহলে সময় আইছে দাবার গুটি চালানোর। ফোন কেটে গেল। লোকটা শয়তানি হাসলো। আর আকাশে আবার বজ্রপাত শুরু হলো। বৃষ্টি থেমে গেছে। আকাশে এখনো কালো মেঘের বাজ, কিন্তু পশ্চিম দিগন্তে একটু একটু করে রোদের আবহাওয়া ফুটে উঠেছে। খালের পাশে দাঁড়িয়ে আছে, ভাঙা সাঁকোটার দিকে তাকিয়ে আছে। মির্জা ভিজে পাঞ্জাবির হাতা গুটালো, বাঁশগুলো পরীক্ষা করলো, তারপর রুবেলের দিকে তাকিয়ে বলল, আজ রাতের আগেই নতুন সাঁকো বানানোর কাজ শুরু হবে। শুধু বাঁশ না, কাঠের খুঁটিও বসাতে হবে, বর্ষায় আর যেন কারো বিপদ না হয়। ঠিক আছে স্যার, আমি এখনই শুরু করছি। একজন বৃদ্ধ এগিয়ে এসে কাপা গলায় বলল, বাবা, এতদিন চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, কেউ কথা রাখে নাই। তুই আইয়া একদিনেই কাজ শুরু কইরা দিলি। মির্জা হালকা হেসে উত্তর দিল। কাজের কথা পরে, আগে আপনি বাড়ি যান, আপনার ঠান্ডা লাগবে। বৃদ্ধ লোকটা চোখ মুছতে মুছতে চলে গেল। দূরে দাঁড়িয়ে মেহেরিমা সব দেখছিল। তার মন বারবার একটা কথাই ঘুরছে, মানুষটা এত শান্ত কেন? এত ক্ষমতা থাকতেও অহংকারটা কোথায়? ঠিক তখনই সুরাইয়া তার কানে ফিসফিস করে বলল, কি রে, আবার তাকিয়ে আছিস? আমি তাকাইনি সুরাইয়া। হ্যাঁ, আমি তো অন্ধ, কিছুই দেখি না। কি হয়েছে? আপনি তো দেখছি অন্ধ না, চোখ দুটো ভালোই আছে। কাকে দেখছেন এই চোখ দিয়ে? আপনাকে কেন বলবো? আপনার জানা দরকার নেই। আসিফ সুরাইয়ার দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আহারে, আমাকে কি আপনার মানুষ মনে হয় না? কথাটা শুনে মেহেরিমা হেসে ফেলল। মির্জা দূরের থেকে সেই হাসিটা দেখে কয়েক সেকেন্ডের জন্য তার চোখ স্থির হয়ে রইল। তারপর নিজের মনেই বলল, তোমার এই মুগ্ধ হাসিটা অনেকটাই সুন্দর। এই হাসির আড়ালে রাগী মানুষ হয়ে থাকাটা কি খুব জরুরি? তালুকদার বাড়ির পুরনো দোতলা। বাড়ির ভেতর ভারী নীরবতা। রাশেদ তালুকদার জানলার পাশে দাঁড়িয়ে সিগারেট ধরালেন। সাব্বির সামনে চুপচাপ বসে আছে। রাশেদ ধোঁয়া ছেড়ে বলল, তুই গুলি চালিয়েছিস, লাভ কি হয়েছে? ভুল হয়েছে আব্বা। ভুল না, বোকামি হয়েছে। রাশেদের গলায় কোনো রাগ নেই, ভয়ঙ্কর ঠান্ডা ভাব। মির্জা সৌদাগররে মারলে ও শহীদ হইয়া যাইব। আগে ওরে গ্রামের মানুষের চোখে ছোট করতে হইব, তাই না? ওইটা কেমনে করতে হইব আব্বা? রাশেদ টেবিলের ওপর একটা ফাইল রাখলেন। ফাইল খুললে কয়েকটা ছবি বেরিয়ে এলো। একটায় মির্জা মেহেরিমাকে খাল থেকে কোলে করে তুলছে, আরেকটায় দুজন পাশাপাশি দাঁড়িয়ে, আরেকটায় মেহেরিমা দূর থেকে তাকিয়ে আছে মির্জার দিকে। সাব্বিরের ঠোঁটে হাসি ফুটল। ও আব্বা, বুঝতে পারছি। আগুন লাগানোর জন্য পুরো বন লাগে না, পুরো জঙ্গল লাগে না, একটা সুতা আর একটা শুকানো পাতা আসলেই যথেষ্ট। চায়ের দোকানে বিকেলের আড্ডা জমে উঠেছে। বদ্রু মামা আজ অদ্ভুতভাবে চুপচাপ। নুরু বলল, মামা,
আজ আপনি এত চুপচাপ কেন? যখন শিয়াল হাসে তখন মুরগি চুপ থাকে, পরে বুঝে হাসিটা কেন হাসছিল। নুরু মাথা চুলকে বললেন, কিছুই বুঝলাম না মামা। এখন বুঝবেন না, 2 দিন পরে বুঝবি। ঠিক তখনই এক লোক মোটরসাইকেল নিয়ে বাজারে ঢুকলো। সে জোরে জোরে বলতে লাগলো, শুনছেন আপনারা? গ্রামের সবচেয়ে বড় খবর। সবাই তার চারপাশে ভিড় করলো। লোকটা নিচু গলায় বলল, মির্জা সাহেব নাকি চৌধুরী বাড়ির মাইয়ার লগে ফষ্টি নষ্টি শুরু করছে। এক মুহূর্তের জন্য পুরো বাজার স্তব্ধ। কারো মুখে হাসি, আবার কারো মুখে বিস্ময়। আর দূরে দাঁড়িয়ে বদ্রমামা শুধু দীর্ঘশ্বাস ফেললেন। তিনি খুব আস্তে বললেন, তার মানে দাবার প্রথম চাল পইরা গেছে। চৌধুরী বাড়ি উঠোনে একজন অচেনা লোক এসে একটি খাম রেখে চলে গেল। কিছুক্ষণ পর শারমিন বেগম এসে খামটা খুলে ভেতরের থেকে কয়েকটা ছবি মাটিতে পড়ে গেল। ছবিগুলোতে মির্জা আর মেহেরিমার বৃষ্টির মধ্যে একসঙ্গে। শারমিন বেগম অবাক হয়ে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই বাহির থেকে আব্দুল করিম চৌধুরী গম্ভীর গলা ভেসে এলো। শারমিন, কি হয়েছে তোমার? তিনি বুঝতেই পারছেন না এগুলো কি সত্যি নাকি কেউ খুব বড় একটা খেলা শুরু করেছে। চৌধুরী বাড়ির উঠোনে বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। শারমিন বেগমের হাত থেকে ছবিগুলো মাটিতে পড়ে ছড়িয়ে আছে। একটাতে দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে মির্জা মেহেরিমাকে কোলে করে খাল থেকে তুলছে। আরেকটা মেহেরিমা ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছে, মির্জা তার দিকে তাকিয়ে আছে। ছবিগুলো এমন কোণ থেকে তোলা যেন দেখে মনে হয় দুজনের মধ্যে অনেক গভীর সম্পর্ক। ঠিক তখনই আব্দুল করিম চৌধুরী ঘরে ঢুকলেন। কি হয়েছে তোমার? সে কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছ না। এত চুপচাপ কেন তুমি? শারমিন বেগম কাপা কাপা হাতে ছবিগুলো এগিয়ে দিল। করিম চৌধুরী একটার পর একটা ছবি দেখতে লাগলেন। তার কপালে ভাঁজ পড়ে গেল। কয়েক সেকেন্ডে নীরব থাকার পর তিনি ধীরে ধীরে বললেন, মেহেরিমা এখন কোথায়? ঠিক তখনই বাইরে থেকে সুরাইয়ার হাসির শব্দ ভেসে এলো। মেহেরিমা মুখে সেই খালের বৃষ্টির স্মৃতির হালকা ছাপ, কিন্তু ঘরে ঢুকেই সে থমকে গেল। তার বাবার মুখ এত কঠিন সে অনেকদিন দেখেনি। বাবার দিকে তাকিয়ে মেহেরিমা বলল, আব্বু, তোমার মুখটা অমন কেন? কি হয়েছে? করিম চৌধুরীর ছবিগুলো মেয়ের দিকে এগিয়ে নিয়ে বললেন, এগুলো কি? মেহেরিমা অবাক হয়ে ছবিগুলো হাতে নিল। তার চোখ বড় বড় হয়ে গেল। এই ছবিগুলো কোত্থেকে আসলো? সুরাইয়া এগিয়ে এসে ছবিগুলো দেখতে লাগলো। তারপর রেগে উঠে বলল, হায় আল্লাহ, এই ছবিগুলো আবার কে তুললো? আমি সেই প্রশ্ন করছি না, আমি জানতে চাই ঘটনাটা কি। মেহেরিমা গভীর শ্বাস নিল। তারপর পুরো ঘটনা খুলে বলল। খাল ভাঙা, সাঁকো, বৃষ্টি, স্রোত আর মির্জার তাকে বাঁচানো, সবকিছু। একটা কথাও লুকোলো না। সব শুনে করিম চৌধুরী দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি আমার মেয়েরে চিনি, কিন্তু গ্রামের মানুষ তো সব সত্য জানবে না। এই কথাটা মেহেরিমার বুকের ভেতর কাটার মতো বিঁধল। এদিকে বাজারে চায়ের দোকানে গুজব এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কুদ্দুস চাচা বললেন, আমি কিন্তু নিজের চোখে কিছু দেখি নাই। আরেকজন বলল, দেখেন নাই মানে? ছবি তো আছে। তৃতীয়জন ফিসফিস করে বলল, শুনছি বিয়াও নাকি ঠিক। বদ্রমামা হঠাৎ লাঠি দিয়ে মাটিতে টকটক আঘাত করলেন। সবাই চুপ। তিনি গম্ভীর স্বরে বললেন, মিথ্যা কথা আগুনের চেয়েও ভয়ঙ্কর হয়। আগুন ঘর পোড়ায় আর মিথ্যা কথা মানুষকে পোড়ায়। চায়ের দোকানে আবার নীরবতা নেমে এলো। মির্জা বারান্দায় বসে পুরনো হিসেবের খাতা দেখছে। রুবেল দৌড়ে এসে বলল, স্যার, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। মির্জা মাথা তুলে রুবেলের দিকে তাকিয়ে বলল, কি এমন হয়েছে রুবেল?
গ্রামে আপনাকে আর ওই যে মেরিমা আপাকে নিয়ে নানান কথা ছড়াইতেছে। আসিফ পাশে বসেছিল, সে হেসে বলল, এই গ্রামের মানুষের কাজই গুজব ছড়ানো আর মিথ্যা বানানো। কিন্তু মির্জা হাসল না। সে শান্তভাবে জিজ্ঞেস করলো, গুজব কই থেকে শুরু হয়েছে? মির্জা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো আর খুব ধীরে বলল, এই খেলাটা আমার বিরুদ্ধে না, খেলাটা মেহেরিমার সম্মানের বিরুদ্ধে। আসিফের মুখে হাসি মিলিয়ে গেল। মির্জার দিকে তাকিয়ে বলল, তাহলে তুই এখন কি করবি? মির্জা উঠে দাঁড়ালো। তার চোখে সেই পরিচিত দৃঢ়তা ফিরে এসেছে। মির্জা গম্ভীর গলায় বলল, যে শুরু করেছে সে এবার এটার শেষটাও দেখবে। তালুকদার বাড়ির ছাদে দাঁড়িয়ে রাশেদ আর সাব্বির দূর থেকে গ্রাম দেখছে। সাব্বির মুচকি হেসে বলল, আব্বা একদিনেই পুরো গ্রামে গল্প শুরু করে দিয়েছে। এইটা শুধু শুরু, এখন দেখবি মানুষ নিজেরাই আগুনে ঘি ঢালবে। ঠিক তখনই তাদের পেছন থেকে সেই রহস্যময় মানুষটা বেরিয়ে এলো। তার মুখ এখন অন্ধকারে ঢাকা। সে শুধু বলল, সাবধানে থাকেন মির্জা, শুধু শক্তি দিয়ে না বুদ্ধি দিয়েও খেলে। তাহলে দেখি কার চালটা বেশি গভীর হয়। দূরের আকাশে বিদ্যুৎ চমকালো। মনে হলো ঝড় এখন শুরু হবে। রাত প্রায় 9টায় মোহনপুর গ্রামের দিনের কোলাহল ছেড়ে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেছে। দূরে কোথাও শিয়াল ডাকছে, পুকুর পাড়ে ব্যাঙের ডাক, আর মাঝে মধ্যে হালকা বাতাসে নারিকেল পাতার শব্দ। কিন্তু মির্জা বাড়িতে আজ অদ্ভুত ব্যস্ততা। বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে মির্জা। হ্যাঁ রেদওয়ান, আর দেরি করিস না, কাল সকালের মধ্যেই চলে আয়। শুধু বন্ধুর মতো না, আইনজীবী হিসেবেও তোকে দরকার। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো। তুই যখন নিজে ফোন করেছিস বুঝতেছি, ঝামেলা ছোট না। ঠিক আছে, কাল সকালে রওনা দিচ্ছি। ফোন কেটে যেতে আসিফ পেছন থেকে এসে বলল, কি রে, ঢাকার ডাক্তার ডাকতেছিস? তাহলে তালুকদারদের ঘুম শেষ। তখনই দৌড়াতে দৌড়াতে একটা মেয়ে এসে মির্জার পিঠে ধপাস করে কিল মারল। মুখটা গোমরা মুখে করে বলল, আমাকে রিসিভ করতে গেলি না কেন? মির্জা ঘুরে দাঁড়াতেই মুখে অনেক দিন পর সত্যিকারের হাসি ফুটে উঠল। শাহিনুর। মেয়েটা ঝাঁপিয়ে পড়ে ভাইকে জড়িয়ে ধরল। শাহিনুর মির্জার চাচাতো বোন। চোখে গোল চশমা, মুখ ভরা দুষ্টু হাসি, কাঁধে ব্যাগ। সে ঠোঁট ফুলিয়ে বলল, আমি বাস স্ট্যান্ডে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, শেষে রুবেল ভাই আমাকে নিয়ে আসলো। এই মায়াডারে সামলানো যুদ্ধের চেয়েও বেশি কঠিন। এই যে রুবেল ভাই, আমার নামে নালিশ দিলে কিন্তু আমারে বলবো আপনার লুকাইয়া 5টা রসগোল্লা খেয়েছেন। এই রুবেল, ধরা খেয়ে গেছিস? তুই কার সাথে পাঙ্গা নিতে গেছিস? এই মেয়েটা একটা শয়তান। সবাই একসঙ্গে হেসে উঠল। অনেকদিন পর মির্জা বাড়ির পরিবেশটা আবারও প্রাণ ফিরে পেল। একই সময় চৌধুরী বাড়িতে সুরাইয়া বিছানার উপর হয়ে শুয়ে মোবাইল দেখছে। মেহেরিমা জানালার পাশে বসে বই খুলে রেখেছে, কিন্তু 5 মিনিট ধরে একই পাতায় তার চোখ। সুরাইয়া হঠাৎ করে বলল, একটা প্রশ্ন করি মেহু? না বললি কি তুই চুপ থাকবি? বলেই ফেল। তুই বই পড়ছিস না ওই মির্জার কথা ভাবছিস? মেহেরিমা বই বন্ধ করে একটা বালিশ ছুঁড়ে মারল সুরাইয়ার মুখের ওপর। তারপর একটু রেগে গিয়ে বলল, তুই মুখ বন্ধ রাখ। এই যে রাগ, তোর রাগটাই হচ্ছে প্রথম প্রেমের লক্ষণ। মেহেরিমা রেগে গিয়ে আরেকটা বালিশ ছুঁড়ে মারে সুরাইয়ার উপর। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। শারমিন বেগম ঘরে ঢুকে বললেন, আগামী শুক্রবার জমিদার বাড়িতে এতিমখানার জন্য দোয়া আর খাবারের আয়োজন করেছে। গ্রামের সব বাড়ি দাওয়াত গেছে। সুরাইয়া লাফ দিয়ে উঠে বলল, ও তাহলে তো বিরিয়ানি হবে। শারমিন বেগম হেসে ফেললেন। তারপর সুরাইয়ার দিকে তাকিয়ে বললেন, তোর মাথায় শুধু খাওয়ার খবর। মেহেরিমা শান্তভাবে জিজ্ঞেস করলো, আমাদেরকেও কি যেতে হবে? হ্যাঁ, তোর আব্বা কথা দিয়েছে। মেহেরিমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল।
সে নিজেও বুঝতে পারল না। পরদিন সকালবেলা বাজারে এক নতুন লোকের আগমন। একটা সাদা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো লম্বা স্মার্ট এক যুবক, চোখে কালো ফ্রেমের চশমা, হাতে ক্যামেরা। সে চারিদিকে তাকিয়ে মুচকি হাসলো। চায়ের দোকানে গিয়ে বলল, চাচা, এক কাপ লাল চাল দেবেন? নুরু চা দিতে দিতে বলল, আপনারে দেখে মনে হয়। হ্যাঁ, আমি রেদওয়ান কবির, সাংবাদিক। চায়ের দোকানে মুহূর্তেই নীরবতা। কুদ্দুস চাচা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, কি খবর, করতে আইছেন? রেদওয়ান চায়ে চুমুক দিয়ে শান্তভাবে বলল, 20 বছর আগের একটা খুনের তদন্ত করতে এসেছি। বদরু মামার হাতে ধরা কাপটা থেমে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য আতঙ্ক ফুটে উঠল। রেদওয়ান আবার বলল, শুনেছি এই ঘটনার পর থেকেই দুই পরিবারের সত্যতা শুরু হয়। কথাটা শুনে বদরু মামা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি শুধু একটাই কথা বললেন, সব কবর খুঁড়তে নাই বাবা, কিছু কবর খুললে জীবিত মানুষও মরে যায়। এই কথা শুনে তিনি লাঠি ঠুকতে ঠুকতে চলে গেলেন। রেদওয়ান তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর একটা মুচকি হাসি দিয়ে বলল, মনে হয় আমার প্রথম সূত্রটা পেয়ে গেছি।